নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চন্দন দেবনাথ। আজকের তক্ক যুক্তি গপ্পে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেন্দ্র সরকারের বদন্যতায় কি এই রাজ্যে সরকার পরিবর্তন হয়ে থাকে এবং ভবিষ্যতেও কি তারই লক্ষণ প্রতিফলিত হচ্ছে? আসলে কি হতে যাচ্ছে রাজ্যে এবং অতীতে কি হয়েছিল, যেখানে বারবারই এই শব্দটা কেন উঠে আসছে যে কেন্দ্র সরকার চাইলেই রাজ্যের পরিবর্তন সম্ভব হয়? আসলে কি কেন্দ্র সরকারের বদন্যতায় রাজ্যের পরিবর্তন প্রত্যাবর্তন? কি বলেন সম্মানিত অতিথিরা? এই নিয়ে আজকের আলোচনায় তক্ক যুক্তি গপ্পে থাকছেন সম্মানিত অতিথি। একেবারে ডান দিক থেকে আছেন মৃণাল কান্তি দেব, যিনি বিজেপির মুখপাত্র, পাশাপাশি আমরা ওনাকে একজন স্কলার অর্থাৎ যিনি গবেষণা করেন ইউনিভার্সিটিতে একটি বিষয়ের উপরে। পাশাপাশি আছেন সলিল দেববর্মা, যিনি সিপিআইএম থেকে এসেছেন। উভয় সম্মানিত অতিথিকে আমরা স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের আজকের তক্ক যুক্তি গপ্পে। পাশাপাশি আমরা যে বিষয় নিয়ে আজকে বসেছি সেটা হচ্ছে যে কেন্দ্র সরকারের বদন্যতায় কি রাজ্যে পরিবর্তন প্রত্যাবর্তন? কি বলছেন অতিথিরা, চলুন শুনে নেওয়া যাক এবং সেই হিসাবে আমরা বর্তমানকেও বিচার করব। বর্তমান কি সেদিকেই যাচ্ছে? প্রথমে যাব যিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন মৃণাল কান্তি দেব, ওনার কাছে এবং বিষয়টা বুঝবো। মৃণাল বাবু, আপনার কি মনে হয়, দীর্ঘদিন আপনি পূর্বেও আপনি রাজনীতি করেছেন এবং ছাত্র জীবন পাশাপাশি এর পরবর্তী জীবনগুলো রাজনীতির সাথে কোথাও না কোথাও টাচে ছিলেন এবং রাজনৈতিক প্রাজ্ঞতায় আপনি আজকে কেন্দ্রীয় যেখানে রাজ্য বিজেপির মুখপাত্র, সেই হিসাবে আপনার কাছে যেটা মানুষ বুঝতে চাবে সেটা হচ্ছে আমরা যেটা বলছি বা মানুষ যেটা বলছে একটা সাউন্ড, সেটা হচ্ছে কেন্দ্র সরকার চাইলে পারে। এই শব্দটা মানে মানুষের মধ্যে শোনা যায়। এটা কতটুকু সত্যি? এই রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র সরকারের বদন্যতা বা কেন্দ্র সরকারের ইচ্ছা অনিচ্ছা রাজ্যের সরকার পরিবর্তনের ক্ষেত্রে এটা কতটুকু দাবি রাখে সত্যতা? আসলে কেন্দ্র সরকারের ইচ্ছে অনিচ্ছে এই কথাটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে কেন্দ্রে যে দল ক্ষমতায় থাকে, ত্রিপুরার পরিপ্রেক্ষিতে যদি বলেন তো কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেস দীর্ঘদিন বিরোধী দল ছিল। এখন আজকে থেকে অফিসিয়ালি ভারতীয় জনতা পার্টির এমএলএ বিধানসভাতে থাকবেন। ভারতীয় জনতা পার্টি এখন ত্রিপুরার মুখ্য বিরোধী দল এবং কেন্দ্রে বিজেপির ক্ষমতায় আছে, বিজেপি নেতৃত্বাধীন সরকার। তো সদিচ্ছাটা আসলে কেন্দ্র সরকারের নয়। কেন্দ্র সরকার দেখুন একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আমরা থাকি। রাজ্য সরকার তার কাজ করবে, কেন্দ্র সরকার তার কাজ করবে। যেই আপনি যে পাবলিক সেন্টিমেন্টের কথা বলছেন, অনেকদিন মানে দেখবেন সবাই বলে যে দিল্লি সিরিয়াস কিনা, দিল্লি কতটা সিরিয়াস। এই দিল্লি মানে আসলে কেন্দ্রের শাসক দলকে বোঝানো হয়, নট এক্স্যাক্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোথায় কি ভূমিকা থাকতে পারে? সেন্ট্রাল গভর্নমেন্টের ভূমিকা বড়জোর এতটুকু থাকতে পারে যে রাজ্য সরকার, যে কোনো একটা রাজ্য সরকার, তার যদি কেন্দ্রীয় প্রকল্পগুলো ঠিকঠাক চলছে না, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে সুযোগ, বেনিফিশিয়ারি যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, তাদের কাছে সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে না, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারেন। রাজ্যে কোথাও আইন শৃঙ্খলার যদি বিশৃঙ্খলা দেখা দেয়, আইন শৃঙ্খলা যদি মানে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ থাকে। কিন্তু সরকার পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রে যে শাসক দল থাকবে, ওই শাসক দলের সদিচ্ছাটা আসল না। শাসক দল যেহেতু থাকবে, সেখানে শাসক দলের সরকারও থাকবে। তখন শাসক দল কি এই সরকারকে ব্যবহার করে না? আপনার কি মনে হয় এই রাজ্যের ক্ষেত্রে? অন্তত ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে না, এরকম নজির অন্তত আমার জানা নেই। যদি আমরা অতীতে যাই, তাহলে আমরা অতীত দেখব যে কোথাও না কোথাও কংগ্রেসের সাথে সিপিএম এর একটা, কংগ্রেস যখন বিরোধী দল ছিল এবং দীর্ঘ 25 বছর সিপিএম বা যেটা শাসক দল আছে বামফ্রন্টের শাসনে কোথাও চিত ধরেনি, কেননা সেখানে কংগ্রেস ছিল। সেখানে বলা হয়ে থাকে যে কংগ্রেস দল তার সরকার প্রতিষ্ঠা এবং সরকারের স্থায়িত্ব রক্ষা করতে গিয়ে বরাবর কমিউনিস্ট বা সিপিএম বা বামফ্রন্টের সাথে একটা ওতপ্রোত সম্বন্ধে জড়িয়েছিল, যার দরুন রাজ্যে পরিবর্তনগুলো হয়নি, বহুবার পরিবর্তনের জোয়ার উঠেছিল। দেখুন, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় আছে মানেই ত্রিপুরা রাজ্যে সিপিআইএম বা বামফ্রন্ট তারা একটা কমফোর্ট জোনে আছে। তাহলে যদি কংগ্রেস থাকে তখন ওরা কমফোর্ট জোনে থাকে, আপনারা যখন থাকেন তখন বলছেন কমফোর্ট জোনে নেই। না, এই কথাটাই বুঝতে চাইবো, কোন বিষয়ে আপনি বলছেন যে কংগ্রেস থাকলে কমিউনিস্ট বা শাসকবর্গ বামফ্রন্ট কমফোর্ট জোনে থাকে? আগে এই রাজ্যে যারা কংগ্রেসটা করতেন, মানুষগুলো কিন্তু পরিবর্তনকামী, এ নিয়ে কোনো ডাউট নেই। আজকেও যারা ধরুন কংগ্রেসে আছেন, ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করছেন, তাদের অভিযোগ ভারতীয় জনতা পার্টির প্রতি, ভারতীয় জনতা পার্টিতে আসবেন না, তারাও মানুষগুলো কিন্তু পরিবর্তনকামী।
এই রাজ্যে তারাও পরিবর্তন চায়, সিপিআইএম এর অপশাসন থেকে মুক্তি চায়। ব্যাপার হচ্ছে এটা মানে দেখা গেছে যে যতবার ত্রিপুরাতে মানে কেন্দ্রীয় কংগ্রেস শাসক মানে ক্ষমতায় ছিল, একবার মাত্র রাজীব গান্ধী যখন ছিলেন তখন একটা ব্যতিক্রম হয়েছিল। এছাড়া যতবার ত্রিপুরা যে ইলেকশন হয়েছে এবং কেন্দ্রে কংগ্রেস শাসক দল হিসেবে আছে, বামফ্রন্ট বরাবরই একটা মাইলেজ পেয়ে গেছে। কিরকম মাইলেজ পেয়ে গেছে? ধরুন কেন্দ্র থেকে কোনো একজন মন্ত্রী আসলেন, আজকে সম্ভবত যারা আজকে ভারতীয় আমাদের পার্টিতে যোগদান করলেন কেউ একজন বলছিলেন, মানে মিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে আগে যখন কেন্দ্রের মন্ত্রীরা আসতে, একে তো খুব একটা আসতো না ত্রিপুরা রাজ্যে কেন্দ্রের মন্ত্রী, মানে হঠাৎ বিশেষ কোনো সরকারি কাজে তো যদি আসতেন, এসেই মুখ্যমন্ত্রীজির সাথে একটা কার্সি ভিজিট করতে হয় সেটা করতেন, করে তারা যার যার মতো করে চলে যেতেন। কংগ্রেস অফিসটাতে যেতেন না, দলের সাংগঠনিক বিষয়ে কিছু খোঁজ খবর করতেন না, বরঞ্চ যদি কংগ্রেস ভবনে যেতেন, যারা লিডাররা বলছেন, গিয়ে বলতেন যে মানিকবাবু তো খুব ভালো ব্যক্তি, মানিকবাবুর ইমেজ খুব ভালো, ইত্যাদি ইত্যাদি, মানিকবাবুকে ডিস্টার্ব করা চলবে না। তো এই যে একটা দিল্লির মৌলিক দৃষ্টিভঙ্গি, আমি কোটিং দিল্লি, তো ত্রিপুরা রাজ্যের সরকারের প্রতি বা চিফ মিনিস্টারের প্রতি দিল্লির যে একটা দৃষ্টিভঙ্গি বরাবরের ছিল ট্রেডিশনাল, সেই মৌলিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু এবারে পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে মূল পার্থক্য। না এইবার ঠিক আছে, আসবো মৃণালবাবু, আমি যাব সলিলবাবুর কাছে। সলিলবাবু, যেটা বুঝবো স্যার এই বিষয়ে, আমরা বলছি বা জনতার মধ্যে একটা শব্দ, মৃণালবাবু বলছেন দিল্লি কোট আনকোট করে, আমরা বলছি কেন্দ্রীয় সরকার। এই কারণে বলছি কেননা কোথাও না কোথাও কোনো দল যখন ক্ষমতায় থাকে কেন্দ্রে, তখন ওই সরকারকে ব্যবহার করা হয় ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট রাজ্যের সরকার পরিবর্তন প্রত্যাবর্তনের ক্ষেত্রে। এরকম নজির বা শব্দগুলো, এই শব্দের নজির আমরা পাই। এক্ষেত্রে আপনি কতটুকু এই কথাটাকে বিশ্বাস করছেন বা মানছেন? ব্যাপার হচ্ছে এই যে শব্দের নজির আমরা পাই, এই যে স্বীকৃতি, তার মধ্যে দিয়েই তো কথাটা প্রতিষ্ঠিত। বামফ্রন্ট সরকার আসার পরে বামফ্রন্ট সরকারকে তার কর্মসূচি নিয়ে এগোবার জন্যে কখনোই কি কোনো রকম তারা সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল? বামফ্রন্ট সরকার এলো ৭৮ সনে, সিদ্ধান্ত গ্রহণ করলো যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে এসেছে সেই সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি তারা রক্ষা করবে, এবং সেই অনুযায়ী যখন কর্মসূচি তারা বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ গ্রহণ করলো, এটা সবারই জানা যে এডিসি নির্বাচন নিয়ে এই রাজ্যের মধ্যে দাঙ্গা ঘটানো হলো। আচ্ছা, এটার জন্য কি কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন তখনকার আমলে? বলছি দাঙ্গা ঘটানো হলো। গ্রিন সিগন্যাল তো এক জায়গা থেকে পেয়েছে না, কোত্থেকে পেয়েছে? আপনি কি কেন্দ্রীয় সরকারকে দুষছেন? তখনকার নিশ্চয়ই যারা কেন্দ্রে ছিল তখন তো তার তাই ছিলই যে এই যে সরকারটা এসেছে একে ডিস্টার্ব রাখতে হবে। মৃণালবাবু বলছেন কংগ্রেস সরকার আপনাদের সবসময় একটা প্লাস পয়েন্ট দিয়ে, তার জন্যই বলছি, এই কংগ্রেস সরকারই তো আবার একসময় এই ত্রিপুরা রাজ্যে উপদ্রুত অঞ্চল, একতরফা উপদ্রুত অঞ্চল ঘোষণা করে নির্বাচন করেছিল এই বামফ্রন্ট সরকারকে উৎখাতের জন্য। তাহলে এখানে মৃণাল যেটা বলছেন তার সঙ্গে এটার কি সাদুর্যতা থাকতে পারে? তখন কি আপনাদের বেনিফিটেড এরিয়াতে ছিল না আর কি? যখন বামফ্রন্ট কংগ্রেসের বেনিফিটেড এরিয়াতে নেই তখন আপনাদেরকে উৎখাত করার প্রয়াস হয়েছে। বেনিফিটেড এরিয়া মানে আমরা কখনোই বেনিফিটেড এরিয়াতে ছিলাম। সরকারের বেনিফিট তথাকথিত বেনিফিটেড কথাটা যখন বলা হচ্ছে, কখনোই আমরা এই বেনিফিটেড এরিয়াতে ছিলাম না সেই সময়ের অবস্থা। কেমন এই যে 1978 সন থেকে 1987 পর্যন্ত যে সময়টা, তারপরে আবার জোট সরকার এলো উপদ্রুত এলাকা একতরফা ঘোষণা দিয়ে, কেমন জোর করে বামফ্রন্টের হাত থেকে সরকারটাকে ছিনিয়ে নেওয়া হলো। তারপর আবার 1993 সনে যখন একটা ধ্বংসস্তূপের মধ্যে এই বামফ্রন্ট সরকারকে মানুষ আবার ফিরিয়ে আনলো, বামফ্রন্ট সরকারের উপর আস্থা রাখলো, এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই তো পুনর্নির্মাণ শুরু করতে হয়েছিল এবং তা অব্যাহত চলছে এখন। কিন্তু এই সময়ের মধ্যে
93 থেকে 98 পর্যন্ত তখনও এই রাজ্যকে স্থির থাকতে দেয়নি। উগ্রপন্থীরা যেখান থেকে মদত পেত তারা চেষ্টা করছিল এই রাজ্যকে কি করে একটা অন্য রাজ্যের মধ্যে নিয়ে যাওয়া যায়, এই রাজ্যের মানুষজনকে হত্যা করে আবার এই রাজ্যের মধ্যে কংগ্রেসকে ফিরিয়ে আনা যায়। তাহলে কোথাও না কোথাও যে শব্দটা ব্যবহৃত হয় যে কেন্দ্র চাইলে, এখানে আপনাদের সাথে যেটা মীনাবাবু বলছেন কংগ্রেসের কোথাও দহরম মহরমের ব্যাপার না বা বন্ধুত্বেরও ব্যাপার না, বারবারই কেন্দ্রীয় সরকার চাইছিল যে বামফ্রন্টকে উৎখাত করতে। এই বিষয়টা তো সামনে আসছে, এই বিষয়টা সামনে আসছে একেবারে দুটো দৃষ্টিভঙ্গির ফারাক। একটা হচ্ছে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি, যদি দেখি আমরা সিপিআইএম হচ্ছে গরিব অংশের মানুষ, গরিব মধ্যবিত্ত অংশের মানুষ, শ্রমিক কৃষকের জন্যে তারা কাজ করেন, এবং কংগ্রেস বলুন আর বিজেপি বলুন তারা হচ্ছেন বুর্জোয়াদের তারা সমর্থন করে, এবং তাদের কার্যকারণের মধ্যে দিয়ে তারা নীতি তারা অনুসরণ করেন, তার মধ্যে দিয়ে আমরা দেখি কারা লাভবান হয়। গরিব মানুষ লাভবান হয় না, বড় লোকরা লাভবান হয়। বড় লোকদের কর ছাড় দেওয়া হয়, বড় লোকরা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকের টাকা ফেরত দেয় না, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম গ্রহণ করা হয় না, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না। কিন্তু যে কৃষকটা এই ব্যাংক থেকে টাকা নিয়েছে তার ফসলের কোনো রকম ন্যায্য মূল্য দেওয়া দূরে থাক, গভর্নমেন্টের মিনিমাম প্রাইস সাপোর্ট স্কিম এটা তুলে দিয়ে সেখানের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বাজারের হাঙর কুমিরদের মধ্যে। এবং তখন যখন সে মার খায় তখন সরকার এসে, কেন্দ্রীয় সরকার এসে তার পাশে দাঁড়ায় না, এবং না দাঁড়ানোর ফলে তাকে আত্মহত্যা করতে হয়। ঠিক আছে সলিলবাবু, আমরা অবশ্যই এর পরের পেছনের বিষয়গুলোতে যাব যে কেন্দ্রীয় সরকারের বদান্যতা কতটুকু এই রাজ্যের সরকার পরিবর্তন প্রত্যাবর্তনের ক্ষেত্রে। তবে আমরা ছোট্ট একটা প্রতিবেদন দেখব। প্রতিবেদনে আমরা ইতিহাস থেকে বর্তমানের অবস্থায়, রাজ্যের রাজনৈতিক ইতিহাস থেকে একেবারে বর্তমান অবস্থায় গুটি গুটি পায়ে কীভাবে রাজ্য চলছিল তার একটি প্রতিবেদন আমরা তৈরি করেছি নিউজ ভ্যানগার্ড। সেই হিসাবে আমরা দেখে নেব, এরপরে আলোচনায় ফিরব। সম্মানিত অতিথিরা আছেন, এই বিষয়ে আলোচনা করব। দেখে নেব প্রতিবেদনটা। অভিজ্ঞতা শিক্ষা দেয় ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তন বা প্রত্যাবর্তনের ক্ষেত্রে জনগণের ভোট শিরোধার্য হলেও সেই ভোট নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রয়োজনীয়তার উপর। এটাই ত্রিপুরা রাজ্যের ইতিহাস। তর্কের সমর্থনে যুক্তি ও প্রমাণ রয়েছে অনেক। যেমন 1977 সাল পর্যন্ত দেশে জাতীয় কংগ্রেস দলের রাজত্ব চলেছে। 1952 সাল থেকে 1964 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। এরপর লাল বাহাদুর শাস্ত্রী 1966 সাল থেকে 1977 সাল পর্যন্ত টানা 11 বছর ইন্দিরা গান্ধী প্রথম পর্যায়ে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। দর্শক বন্ধুরা লক্ষ্য করে দেখুন, 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাবার আগে থেকে, অর্থাৎ যখন ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল থেকে বিধানসভায় উত্তরণের সময়, অর্থাৎ 1963 সালে কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সরকার, ত্রিপুরাতেও শচীন্দ্রলাল সিংহের মুখ্যমন্ত্রীত্বে একই দলের সরকার নির্বাচিত হয়। 1972 সালের মার্চ মাস থেকে 77 সাল পর্যন্ত সুকুমার সেনগুপ্তের মুখ্যমন্ত্রীত্বে রাজ্যে চলে জাতীয় কংগ্রেসের সরকার। দর্শক বন্ধুদের আবারও মনে করানো প্রয়োজন, যখন সুকুমার সেনগুপ্তের মুখ্যমন্ত্রীত্বে রাজ্যে জাতীয় কংগ্রেসের সরকার চলছিল, তখন কেন্দ্রেও চলছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে একই দলের সরকার। 77 সালের 24শে মার্চ জনতা পার্টির মোরারজি দেশাই দেশের প্রধানমন্ত্রী হন। সেই সময় ত্রিপুরাতে জাতীয় কংগ্রেসের সরকারও পরিবর্তন হয়। 1977 সালে প্রফুল্ল কুমার দাসের মুখ্যমন্ত্রীতে সিএফডি সরকার ও কদিন পরেই রাধিকা রঞ্জন গুপ্তের নেতৃত্বে জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয় রাজ্যে। কেন্দ্রে যখন মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রীতে জনতা পার্টির অকংগ্রেসি সরকার চলছিল, তখনই ত্রিপুরাতে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে 1978 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়। মোরারজি দেশাইয়ের পর চরণ সিংয়ের প্রধানমন্ত্রীত্বে দেশে অকংগ্রেসি সরকার চললেও 1980 সালের 14 জানুয়ারি পুনরায় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকার এদেশে গঠিত হয়। তখনও ত্রিপুরায় নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার চলছিল।
কিন্তু দেশের একদিকে পাঞ্জাবে খালিস্তানিদের চরম অবস্থান, আসামে উলফার তাণ্ডব সহ স্বর্ণ মন্দিরে সেনা অভিযান, এ সব কিছু মিলিয়ে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বের শেষ 4 বছরে ব্যতিব্যস্ত ছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। তাছাড়া ইন্দিরা গান্ধীর বৈদেশিক নীতি ও জোট নিরপেক্ষ আন্দোলনে যথেষ্ট সায় ছিল সিপিএম এর। একদিকে দেশের অস্থির পরিস্থিতি, অন্যদিকে বৈদেশিক নীতি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিতে তুলনামূলক কাছের বন্ধু ছিল সিপিএম। এমন অবস্থায় 1983 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হয় দ্বিতীয় বামফ্রন্ট সরকার। কিন্তু বিপত্তি বাঁধে পরবর্তী বিধানসভা নির্বাচনে। 1984 সালের 31 অক্টোবর নিজের শিখ ধর্মাবলম্বী দেহরক্ষীদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বে কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকার থাকাকালীন সময়ে 1988 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে নৃপেন চক্রবর্তী ও দশরথ দেবের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারকে বলা চলে খানিকটা হলেও বলপূর্বক হটিয়ে ত্রিপুরায় বিধানসভা দখল নেয় কংগ্রেস টিউজে জোট সরকার। প্রথমে মুখ্যমন্ত্রী হন সুধীর রঞ্জন মজুমদার, পরবর্তীতে সমীর রঞ্জন বর্মন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পর এদেশে বাম সমর্থনে প্রধানমন্ত্রী হন তৎকালীন ন্যাশনাল ফ্রন্টের অন্তর্ভুক্ত জনতা দলের বিশ্বনাথ প্রতাপ সিং। এই বিশ্বনাথ প্রতাপ সিং 1 বছরেরও কম সময়ে মন্ডল ইস্যুতে পদত্যাগ করতে বাধ্য হন। তখনও রাজ্যে চলছিল সেই কংগ্রেস টিউজেএস সরকার। ভিপি সিং এর পর স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হন সমাজবাদী জনতা পার্টির তুর্কি নেতা চন্দ্রশেখর। শেষ পর্যন্ত 1991 সালে দেশের সাধারণ নির্বাচনের প্রচারে গিয়ে তামিলনাড়ুর পেরেম্বুদুরে এলটিটিই জঙ্গিদের হাতে রাজীব গান্ধী নৃশংসভাবে খুন হবার পর ভারতীয় জাতীয় কংগ্রেস এদেশে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হন পিভি নরসিমহা রাও। তখনও রাজ্যে চলছিল সেই কংগ্রেস টিউজেএস জোট সরকার। একদিকে চলছিল জোট রাজত্বের লোটতরাজ, খুন, নারী ধর্ষণে চরম বিরক্ত রাজ্যের মানুষ। পাশাপাশি ভিপি সিং এর প্রধানমন্ত্রীত্বের সময় থেকে বিজেপির উত্থানে ভবিষ্যতে বামেদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নিজের দলের সরকার থাকার পরেও ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি করে বামফ্রন্টকে রাজ্য সরকার উপহার দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। অর্থাৎ শুরু থেকে ত্রিপুরা রাজ্যে সরকার গঠন হয়েছে দিল্লিতে অধিষ্ঠিত কেন্দ্রীয় সরকারের সাথে তাল মিলিয়ে কিংবা কেন্দ্রের সরকারের রাজনৈতিক প্রয়োজনে। 1993 সালে রাজ্যে গঠিত হয় দশরথ দেবের নেতৃত্বে তৃতীয় বামফ্রন্ট সরকার। যদিও ত্রিপুরায় তৃতীয় বামফ্রন্ট সরকার চলাকালীন সময়ে পিভি নরসিমহা রাওয়ের প্রধানমন্ত্রীত্বের পর 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতবর্ষে 3 জন প্রধানমন্ত্রী হয়েছিলেন। দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 13 দিনের সরকারের পর এইচ.ডি. দেবগৌড়া ও আই.কে. গুজরাল দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু 1998 সালে লোকসভা নির্বাচনের মাধ্যমে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার দেশে প্রতিষ্ঠিত হলেও একই সাথে ত্রিপুরা বিধানসভা ভোটও সংগঠিত হওয়াতে এই 98 এর রাজ্য বিধানসভা নির্বাচনের উপর কেন্দ্রের প্রভাব তেমন একটা পড়েনি। তাছাড়া 2003 সালে কেন্দ্রে বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার থাকলেও ত্রিপুরাতে বিজেপির তেমন একটা শক্তি না থাকাতে সেই সময়কার বিধানসভা নির্বাচনে তৎকালীন কেন্দ্রীয় সরকারের ইতিবাচক বা নেতিবাচক তেমন কোনো ভূমিকার প্রয়োজন হয়নি। কিন্তু 2004 সালে লোকসভা নির্বাচনের মাধ্যমে প্রথমে বামেদের সমর্থনে জাতীয় কংগ্রেসের মনমোহন সিং এর নেতৃত্বাধীন প্রথম উপা সরকার ও পরবর্তীতে বামেদের সরাসরি সমর্থন না থাকলেও দ্বিতীয় উপা সরকারের বিভিন্ন বিল সংসদে অনুপস্থিত থেকে কিংবা বয়কট করে বামেরা পাশ করিয়ে দিতে সাহায্য করে গেছে। তাছাড়া বাবরি মসজিদ ধ্বংসের পর সমগ্র দেশে বিজেপির ক্রমাগত উত্থানের সামনে কংগ্রেসের পরম বন্ধু স্থানে চলে আসে সিপিআইএম। অর্থাৎ দিল্লির কংগ্রেসের প্রয়োজনের তাগিদেই বন্ধু সিপিএমকে ত্রিপুরা থেকে উৎখাতের তাগিদ দেখায়নি মনমোহন সিং এর কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই ক্ষেত্রে আবারও প্রমাণিত হয় যদিও ভোট প্রদানের ক্ষেত্রে জনগণই সর্বেসর্বা, তথাপি ইতিহাসগতভাবে ত্রিপুরার ভোট প্রদান নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের মনোভাবের সাথে সঙ্গতি রেখে।
ইতিহাসের পাতা থেকে আজ পর্যন্ত অর্থাৎ ত্রিপুরা পূর্ণ রাজ্য হবার আগে থেকে অর্থাৎ সেই শচীন্দ্রলাল সিংহের সময় থেকে আজ পর্যন্ত ত্রিপুরার বিধানসভার পট পরিবর্তন বা প্রত্যাবর্তন যে দিল্লির কেন্দ্রীয় সরকারের মনোভাবের সাথে তাহলে আমরা আজকে যে বিষয়টা আমরা এই ক্ষেত্রে আমরা দেখলাম এবং শুনলাম, এক্ষণে আমরা এই বিষয়টা শুনলাম যে কি হয়েছে পুরো বিষয়টা একেবারে প্রথম থেকে রাজনৈতিক ত্রিপুরার রাজনৈতিক দোলাচলে যখন থেকে আমরা যে মতদান অর্থাৎ ভোট গ্রহণ এবং সংসদীয় গণতন্ত্রে পা রেখেছি, সেই সময় থেকে এখন বর্তমান পর্যন্ত পুরো কাহিনীটা অর্থাৎ রাজনৈতিক ইতিহাস এবং বর্তমান পর্যন্ত পুরো বিষয়টা পরিষ্কারভাবে শুনলাম। আবার সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেদনে যেটা উঠে আসছে যে কেন্দ্রীয় সরকারের উপর পাশাপাশি রাজ্যের ক্ষমতার যে লড়াই, এটার সাথে সামঞ্জস্যতা কোথাও না খুঁজে পাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অতিথিরা খুঁজে পাচ্ছেন কিনা এবং এই প্রতিবেদনের সাথে কতটুকু সহমত সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে যেহেতু বিরতির আগে অর্থাৎ এই প্রতিবেদনটির আগে আমরা সলিলবাবুর কাছে ছিলাম, এবার আমরা যাব মৃণালবাবুর কাছে বিষয়টা বুঝতে। মৃণালবাবু কতটা সহমত হবেন বিষয়টা নিয়ে? এটা আপনাদের বিশ্লেষণ। আমরা ভারতীয় জনতা পার্টি, আমার যে রাজনৈতিক বিশ্লেষণ আমার পার্টির, আমি সেইটা রেখেছি। এবার উনি যেটা বলছিলেন যে কংগ্রেসের সাথে তাদের শত্রুতা, দেখুন এটা নির্ভর করে সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে। আজকে দেখুন, অন্য দলের ব্যাপার বলাটা ঠিক নয়, তাদের সাধারণ সম্পাদক রাজ্যসভায় কংগ্রেসের সমর্থনে যাবেন কি যাবে না সেই নিয়ে দলটা দ্বিধাবিভক্ত। বলা হচ্ছে যে কেরলের যারা আছেন তারা মেনে নিতে পারছেন না। এর কারণ কি জানেন? ভারতবর্ষের প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকার EMS নম্বুদ্রিপাদের সরকার ইন্দিরা গান্ধীজির সময় মানে একদম অগণতান্ত্রিকভাবে ফেলে দেওয়া হয়েছিল, যেটা ফ্যাক্ট, বলতে কোনো আপত্তি নেই। তো এই যে কেন্দ্র সরকারকে, এই মেশিনারিটাকে কাজে লাগিয়ে যে সরকার ফেলে দেওয়া, সেটা কংগ্রেস করত। সেই কারণে ত্রিপুরা রাজ্যে এরকম একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে যেটা আপনাদের আজকে শিরোনাম, যে কেন্দ্র সিরিয়াস কিনা বা কেন্দ্রর বদান্যতায়। যেহেতু সরকারটা ভারতীয় জনতা পার্টি, অতএব এটা মনে রাখতে হবে যে কেন্দ্রীয় সরকারের যে পলিসি, কেন্দ্রীয় সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেটাও কিন্তু সময়ের সাথে সাথে পাল্টেছে। আগে যখন কংগ্রেস ছিল তখন দেখেছেন ত্রিপুরাতে কিভাবে কংগ্রেস মানে বামফ্রন্ট সরকারকে উৎখাত করা গেছে, আবার বামফ্রন্টকে মানে সরকার ত্রিপুরাটা গিফটও করা হয়েছে 1993-তে রাষ্ট্রপতি শাসন জারি করে। আপনাদের রাজনৈতিক প্রতিবেদন আপনারা দেখিয়েছেন। আমি শুধু এটুকুই বলবো, যেহেতু কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতবর্ষে এমন একটাও নজির নেই ভারতীয় জনতা পার্টির সরকার থাকাকালীন, কেন্দ্রে থাকাকালীন কোথাও কোনো স্টেটে সেন্ট্রালের মেশিনারিকে ইউজ করে সরকার গঠন করা হয়েছে, এরকম একটাও নজির নেই। নাহলে বাজপেয়ীজির সময় 2003-এ এখানেও ইলেকশন হয়েছে, ঠিক আছে, ভারতীয় জনতা পার্টি তখন পলিটিক্যালি অতটা সিগনিফিক্যান্স তার ছিল না। কিন্তু ওই আপনার কথাকে যদি ধরি যে কেন্দ্রের প্রধানতা, কেন্দ্র যদি ঠিকঠাক চাইতো তাহলে কি হয়ে যেত? নো নেভার। না, তাহলে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে কংগ্রেসের সাথে সিপিএম বা বামফ্রন্টের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, যেখানে যার দরুন বারবার এই রাজ্যে এই বামফ্রন্ট পার্টিটা এখনো ক্ষমতায় আছে দীর্ঘ সময়, কেননা ওদের উত্থান পতন নির্ভর করে কেন্দ্রের কংগ্রেস সরকারের সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন 88 সনে, যখন জোট সরকার হলো, তখন দেখুন ইন্দিরা গান্ধীজি মারা যাওয়ার পরে কি রকম ভাবে ম্যান্ডেট, মানে বিশাল একটা ম্যান্ডেট নিয়ে, এখন যেমন নরেন্দ্র ভাই মোদীর সরকার এসছে, বোধহয় তার চেয়েও বেশি বারো শক্তিশালী একটা ম্যান্ডেট নিয়ে রাজীব গান্ধীর সরকার এসেছিল। তখন কেন্দ্রীয় রাজনীতিতে সিপিআইএম-এর কোনো প্রয়োজন ছিল না, কংগ্রেসের। তখন ওরা একাই 100 ছিল, সেই কারণে ফেলে দিয়েছিল। আবার 1993 মানে প্রয়োজনের উপর ভিত্তি করে। সলিল বাবু, আপনাদেরকে প্রয়োজনের উপর ভিত্তি করে জাস্ট কেন্দ্রীয় সরকার বা দিল্লি ব্যবহার করে থাকে, এরকম একটা শব্দও আসছে, কি বলবেন? কি জানি, আমার এই অভিজ্ঞতা আমার নেই, কারণ 88 নির্বাচনে আমাদের উৎখাত করা হয়েছিল, এই কথা আমি আগে বলেছি। না, এটা কি শুধুমাত্র প্রয়োজনে আপনাদের ব্যবহার করা হয় নাকি? এই সরকারটা কেন্দ্র সরকার প্রয়োজনের উপর নির্ভর করে আছে। প্রয়োজনে দুই রকম শ্রেণী দৃষ্টিভঙ্গি, দুই পথে হাঁটছে। এখানে কি প্রয়োজনে আমাদের ব্যবহার করবে? হ্যাঁ, আমাদের ওরা করে আমাদের সমর্থন যখন চায়, কখন চায়? যখন এরা বেকায়দায় পড়ে। আমরা কংগ্রেসকে কেন সমর্থন করেছিলাম সেই সময়? বেশি কথার বলার দরকার নেই। কংগ্রেস হচ্ছে একটা দল যাদের এজেন্ডার মধ্যে কোনো সাম্প্রদায়িকতার ধর্মনিরপেক্ষতা আছে। হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা, তার জন্যই আমরা তাদেরকে। কিন্তু এটাও ঠিক,
কংগ্রেসের মধ্যে কিন্তু সাম্প্রদায়িক এলিমেন্ট আছে, কিন্তু তাদের কর্মসূচির মধ্যে এটা নেই। তার জন্য আমরা একে সর্বভারতীয় ক্ষেত্রে তাদেরকে আমরা সমর্থন দিচ্ছিলাম। কেমন সেই জায়গাতে তারা কিন্তু কখনোই চায়নি যে এই বামপন্থী সরকার টিকে থাকুক। না, টিকে থাকলে তো ওনাদেরও লাভ, কারণ দুটো ধর্মনিরপেক্ষ যতক্ষণ একটা সাম্প্রদায়িক দলের সাথে যতক্ষণ ওদের প্রয়োজন ততক্ষণই ওদের লাভ। এটাই তো বলছি, আপনাদের কি প্রয়োজনে ব্যবহার করা না? প্রয়োজন আমাদের ব্যবহার করবে কেন? আমরা কিভাবে ব্যবহৃত হলাম? এই সরকার থাকা না থাকা কি কেন্দ্রের কংগ্রেস সরকারের উপর নির্ভর করতো? মোটেই না, জনগণের উপর নির্ভর করছে, এই রাজ্যের জনগণের উপর নির্ভর করছে, কংগ্রেসের উপর কোনো রকমই নির্ভর। তাহলে তো এখানকার যারা কংগ্রেসী তারাই তো আমাদের দিত, মদত দিত, তারা তো আমাদের মদত দেয়নি। তো সুদীপ বাবু বলছেন, এই কিছুদিন আগেও বললেন যে এই কারণে কংগ্রেস ছাড়ার সময় বলছেন, এরপরে আজকেও বলেছেন যে এই বিষয়টা শব্দটা যে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম, আমরা বারবার চাইছিলাম কিন্তু হাইকমান্ড চাইছিল না। উনি হাইকমান্ডকে ওই বিষয়টা দুষছিলেন, মানে স্থানীয় নেতারা চাইছিলেন কিন্তু হাইকমান্ড কোথাও না কোথাও আপনাদের সাথে সখ্যতা রাখতে চাইছিলেন বারবার। কি বলবেন এটা, এরকম শব্দগুলো কেন? হাইকমান্ডের আপনারা প্রয়োজন নাকি? আসলে তাদের নিজেদের ইন্টারনাল ম্যাটার, এটা তাদের নিজেদের দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। এই দলীয় অভ্যন্তরীণ ব্যাপার থেকে তারা এক জায়গায় আসতে পারছিলেন না, এবং রাজ্যের যারা কংগ্রেস দল পরিচালনা করতে তাদের কি আছে, তাদের পেছনে নাই মানুষের কোনো রকম সমর্থন। তারা একমাত্র নির্ভর করেছিল কথা কিসের উপরে? উগ্রবাদীদের উপরে, এবং তাদের সঙ্গে ওই একটা উপজাতীয়তা সর্বস্বতাবাদী দল টিউজেসকে সঙ্গে নিয়ে, এবং তাই নিয়ে তারা এই রাজ্যের মধ্যে সবসময় একটা বিরোধ বাঁধানোর চেষ্টা করে গেছে। কিন্তু যখন এই রাজ্যের জনগণ এবং বামফ্রন্ট সরকার তারা সবাই মিলে সংকল্পবদ্ধ হয়ে তারা এদেরকে রুখে দিল, এবং যারা এই বাংলাদেশ গন্ডগোল করে বাংলাদেশে পালিয়ে যেত এবং বাংলাদেশ থেকে আবার এসে গন্ডগোল করতো সেই উগ্রবাদী দল দিয়ে, তাদের যে ভিত্তিভূমি সেটাকে যখন নষ্ট করে দেওয়া হলো এবং নিরাপত্তা বাহিনীকে জোরদার করা হলো, টিএসআর ইত্যাদি দিয়ে যেখানে যেখানে উগ্রপন্থীদের ঘাঁটি সেখানে, তখনই এদের দমে গেল। তারা দমে দেওয়া মানে একটা কংগ্রেসের দমে যাওয়া। ঠিক আছে, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে সলিল বাবু এবং মৃণাল বাবু। ছোট্ট বিরতির পর ফিরবো, ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। আজকের তর্কযুক্তি গল্পে সম্মানিত অতিথিরা আলোচনা করছেন এবং আলোচনা বিশেষ বক্তব্যগুলো উঠে আসছে, এবং আমরা অন্যান্য বিষয়গুলো বর্তমান পরিপ্রেক্ষিতে কি কেন্দ্রীয় সরকার এর বাদান্যতা বা লক্ষ্য করব, যেটা মানুষ বলে থাকে বা বিভিন্ন দিকে আমরা শুনে থাকি, কেন্দ্রীয় সরকার দিল্লি, এই শব্দগুলো দিল্লি সরকারের উপর, দিল্লির উপর কি নির্ভর করবে বর্তমানের পরিবর্তন না প্রত্যাবর্তন? এই নিয়েও জানতে চাইবো অতিথিদের কাছে, সঙ্গে থাকবেন। তর্কযুক্তি গপ্প চলছে এই বিষয়টা নিয়ে যে কেন্দ্রের বদন্যতায় কি, মানে কেন্দ্রীয় সরকারের বদন্যতায় কি এই রাজ্যে, মানে ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন প্রত্যাবর্তন হয়, এবং ইতিহাস কি বলে, অতীত অভিজ্ঞতা কি বলে, এর প্রেক্ষাপটে আমরা বর্তমানকে খুঁজতে চাইছি। এবং সম্মানিত অতিথিরা আজকের তর্কযুক্তি গপ্পে আলোচনায় আছেন মৃণাল কান্তি দেব, আছেন সলিল দেববর্মা স্যার, এবং আজকের এই বিষয়ে আলোচনা করছেন। ঠিক বিরতি যাওয়ার আগে যে বিষয়টা আমরা পেয়েছি সেটা হচ্ছে, মৃণালবাবু বলছিলেন সেই ক্ষেত্রে নির্ভর করে কেন্দ্র সরকার কার আছে এবং কেন্দ্র সরকারের লাভালাভ কতটুকু আছে। এক্ষেত্রে লাভালাভের বিষয়ে উনি কংগ্রেস দলের লাভালাভের উপর কচিত কদাচিৎ এই রাজ্যের সরকার পরিবর্তন প্রত্যাবর্তন বিষয়টা হয়েছে দেখেছেন, তবে বিজেপি সরকার কখনোই রাজ্যের পরিবর্তন প্রত্যাবর্তনের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করবেন না এমন বলছেন। এক্ষেত্রে সলিল দেববর্মা বাবু যে বিষয়টা ঠিক বিরতির আগে তুলে ধরছেন সেটা হচ্ছে, কোনো কালেই এরকম হয় না যে পরিবর্তন প্রত্যাবর্তন, সর্বদা পরিবর্তনের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাজ করে থাকে, এবং রাজ্যে বামফ্রন্ট সরকারের উৎখাতের পেছনে কেন্দ্রীয় সরকার সব সময় সজাগ দৃষ্টি রাখছে। এই ক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গি দিল্লি শব্দটা, অর্থাৎ দিল্লি কি চায়, এই শব্দটা কতটুকু বর্তমানের সাথে মিলিয়ে সামঞ্জস্যপূর্ণ, এই নিয়ে আলোচনা করব। যাব মৃণালবাবুর কাছে। মৃণালবাবুর কাছে এটা বুঝতে চাইব যে মৃণালবাবু যে বিষয়টা সেটা হচ্ছে, বর্তমান আমরা যে প্রতিবেদনটা দেখেছি এখানে অতীতের বিভিন্ন বিষয় উঠে এসেছে, এবং সেই ক্ষেত্রে সরকার পরিবর্তন এবং প্রত্যাবর্তনের বিষয়টা আমরা লক্ষ্য করেছি। আজকে আপনারা যখন গভর্নমেন্টে আছেন, কেন্দ্রে বর্তমান পরিস্থিতির রাজ্যে বাম সরকার আছে, আপনারা এই পরিস্থিতিতে
এখন কি বাম সরকারের যে থাকা বা না থাকা, এটা কি কেন্দ্র সরকারের বদন্যতা না হোক, সেই শব্দটা ছেড়ে দিলাম, কেন্দ্র সরকারের ইচ্ছার উপর মানে নির্ভর করছে না? আপনার কি মনে হয়? আমি আগেই বলেছি যে এটা কেন্দ্রে যে শাসক দল থাকে তার যে সদিচ্ছা আছে কি নেই সেটার উপরে ডিপেন্ড। এখন সদিচ্ছা আছে কিনা? কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টির 100% সদিচ্ছা আছে এই রাজ্যটাকে কমিউনিস্ট মুক্ত করা। এ নিয়ে কোনো কিন্তু পরন্তু ইফ এন্ড বাট নেই। এখন সলিলবাবু আগে যেটা বলছিলেন যে কেন্দ্র কংগ্রেসের সাথে মানে কংগ্রেস থেকে সেরকম ফেভার নেবার কিছু থাকে না। দেখুন 2013 সালে একটা মজার ঘটনা বলি, এটা বহু চর্চিত ঘটনা। কংগ্রেসের বোধহয় কোনো একজন সর্বভারতীয় নেতা ডিক্লেয়ার করে গেছেন যে অমুক তারিখ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এসে সভা করবেন। ফাইন, সবাই জানে, খুব একদম ঢাকঢুল পিটিয়ে প্রচার হয়েছে। এবার সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মিস্টার সীতারাম ইয়েচুরি উনি কোনো একটা সভাতে ত্রিপুরাতে বলছেন যে কোনো লাভ হবে না, সোনিয়া গান্ধী জি এখানে আসবেন না। ঠিক আছে, এবার পরের দিন বা ওই দিনই সম্ভবত কংগ্রেস এখানে প্রেস মিট করছে। কংগ্রেসের জনৈক প্রদেশ নেতা ঘোষণা দিচ্ছেন যে সোনিয়া গান্ধীজি সাডেনলি একটু অসুস্থ হয়ে গেছেন, যে কারণে উনি ত্রিপুরাতে আসতে পারছেন না। মজার কথা হচ্ছে এইদিকে উনি প্রেস মিট করছেন, ও পাশের দেওয়ালের যে টিভি স্ক্রিন লাগানো আছে ওখানে লাইভ ফুটেজ দেখাচ্ছে যে সোনিয়া গান্ধীজি একটা রাজনৈতিক কাজে দিল্লি থেকে চেন্নাই যাচ্ছেন। তো প্রদেশ কংগ্রেসের সভাপতি ইনি আজকে যদি বলেন যে সোনিয়া গান্ধী আসছেন না, সিপিআইএম এর একজন সর্বভারতীয় নেতা আগের দিন জেনে গেছেন সোনিয়া গান্ধী সেখানে আসছেন না এবং অসুস্থতাটা একটা বাহানা। তো এটা বহু চর্চিত ঘটনা। এবং মানে কি বলবো, দেখুন মানে ত্রিপুরা রাজ্যের যারা বিরোধী অংশের মানুষ, সম্ভবত 54% বামফ্রন্ট পেয়েছিল, তো বাকি অংশটা বিরোধী ভোট। কিরকম ভাবে যে পদদলিত করা হয়েছিল সেদিন বিরোধীদের সেন্টিমেন্টটাকে, মানে বিরোধী জনগণ, নট বিরোধী নেতাদের কথা আমি বলছি না, সেই ধরনের যে পদদলিত করা, এই জিনিসটা আর হবে না। আমাদের দলের প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী, উনি ত্রিপুরা রাজ্যে ভোট প্রচারে কবে আসবেন না আসবেন সেটা আমার ভারতীয় জনতা পার্টির স্টেট কমিটি যেটা ডেট ডিসাইড করবে, মানে ওনাদের সাথে আলোচনা করবে, সেই ডেটেই প্রধানমন্ত্রী দিয়ে আসবেন, সেই ডেটেই সভাকে সম্বোধন করবেন। কোন বিরোধী দলের কেউ আগে থেকে বলে দেবে না হয়তো এটা মানে আপনি বলতে চাইছেন কংগ্রেসের সাথে কোথাও না ধর্ম মহরমের বিষয়টা একেবারেই চাক্ষুষ আপনারা যেটা দেখেছেন বা প্রমাণ আছে, কিন্তু আপনাদের সাথে মিডিয়া পারসন আপনাদের কাছে বেশি আছে, কারণ আপনাদের মধ্যে থেকেই তো লোকেরা প্রেস মিট কভার করতে গেছিলেন পোস্ট অফিস চমুনিতে, এবং আপনারাই এই উপরে যে ফুটেজ ছিল ওটাকে লক্ষ্য করে এরপরে আপনাদের কাছ থেকে আমরা জেনেছি। আমরা তো আর কংগ্রেস ভবনে যাওয়ার সুযোগ ছিল না। তাহলে আগের সরকারগুলো রয়েছে কংগ্রেসের সৌজন্যতা এবং বদান্যতা, আপনি এটা মানেন কি? এখানে সবগুলো সরকার যে কংগ্রেসের বদান্যতায় ছিল আছে, সবগুলো বিশেষ ক্ষেত্রে বললাম তো, মানে রাজনৈতিক সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা যদি করা যায় তাহলে দেখা যাবে যে হাতে গোনা যে কটা সরকার বামফ্রন্ট, যতবার বামফ্রন্ট এসছে এর মধ্যে কয়বার কংগ্রেসের বদান্যতা এসেছে। গত বিধানসভা 2013 কথাই তো আমি বললাম না, এটা তো আপনি বদান্যতা দেখছেন 100%। মানে কংগ্রেস, ভাবুন, এটা কংগ্রেস দলের সর্বভারতীয় সভানেত্রী, উনি ত্রিপুরা পলিটিক্যাল ট্যুরটা ক্যান্সেল করেছেন। এটা ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি যদি আজকে জানেন, তো উনার যে মেইন অপোনেন্ট, প্রিন্সিপাল অপোনেন্ট পার্টি, উনার সর্বভারতীয় নেতা একদিন আগে এসে ত্রিপুরাতে বলে দিয়ে যান। মানে ভাবতে পারেন কি ধরনের মস্করা করা হয়েছিল সেদিন বিরোধী মানসিকতার সাথে। আমি বিরোধী নেতা বলছি না, কিন্তু জনগণ বলছি, জনগণ বলছি, যারা এই বামফ্রন্ট সরকারটাকে এখান থেকে সরাতে চেয়েছিলেন। তাহলে আজকে যে 6 জন বিধায়ক যে আপনাদের দলে গেলেন, এখানে বলা হচ্ছে যে রাজ্যের অসন্তোষ আছে, রাজ্যের মানুষের মধ্যে একটা গভীর গভীর অসন্তোষ আছে রাজ্যের মানুষের মধ্যে, অন্তত সুদীপ রায় বর্মন এবং ওনার কোং নিয়ে। এই ক্ষেত্রে বিজেপির মধ্যেও কর্মী সমর্থকদের মধ্যে এই নিয়ে অসন্তোষ আছে, কিন্তু যেহেতু দিল্লি চাইছে সুতরাং সুদীপ বাবু যাচ্ছেন এবং আজকে 6 জন গেলেন, এটা কেমন? আমাদের দলে অভিযোগ আছে না, আমাদের দলে এরকম কোনো অসন্তোষ অভিযোগের ব্যাপার নেই, কোনো ধরনের কোনো ব্যাপার নেই। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব মনে করেছেন যে ত্রিপুরা যে সিপিএম এর সাথে ফাইট দিতে গেলে সুদীপ রায় বর্মনদের মতো অভিজ্ঞ নেতা এবং বিধায়কদের দলে প্রয়োজন আছে। কিছুদিন আগেও তো সুদীপ বাবুকে নেওয়া না করা হয়েছিল, 31 ডিসেম্বর পর্যন্ত, একটা সময় 31 তারিখ পর্যন্ত আপনাদের ডেডলাইন ছিল। সেটা আমাদের দলের প্রদেশ সভাপতি উনি একটা আপিল করেছিলেন, যে আপনারা যারা বিরোধী দলে বিধায়ক আছেন,
আপনারা যদি নরেন্দ্র ভাই মোদীর যে উন্নয়নের পথ, সেই উন্নয়নের পথ ধরতে চান, এই রাজ্যটাকে প্রকৃত অর্থে কমিউনিস্ট মুক্ত করতে চান, তো বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আপনারা চলে আসুন। সেটা আমাদের প্রদেশ সভাপতিজি একটা আপিল করেছিলেন। তাহলে দিল্লি চাইছে, আপনি বলছেন এখন দিল্লি চাইছে, এখন বলছেন রাজ্যের পরিবর্তন দিল্লি চাইছে 100%। তবে এই দিল্লি মানে কিন্তু আমি আবার বলছি, টার্মিনোলজিক্যাল মিস্টেক করলে চলবে না। এই দিল্লি মানে দিল্লিতে যে শাসক দল রয়েছে সেই দলটা, নট এক্স্যাক্টলি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে সলিল বাবু, আপনি অপেক্ষা করছিলেন, বলুন সলিল বাবু, আমরা আপনার কথা শুনবো। যে এটা প্রথমে যে কথাটা বলা হয়েছিল এই সীতারাম ইয়েচুরির একটা বক্তব্য নিয়ে, যে ইন্দিরা গান্ধী আসবেন কি আসবেন না, সোনিয়া গান্ধী আর সোনিয়া গান্ধী, এটা তো ইসের মতো পরিষ্কার, যারা দিল্লিতে থাকে তারা দিল্লির নেতাদের কোথায় কখন কে কোথায় যাবে, তবে এইটা তাদের মানে ইয়ে থাকে, নখদর্পণে থাকে। তাহলে সীতারাম ইয়েচুরির সাথে কি সোনিয়া গান্ধীর উঠা বসা ছিল, যে ওনারা উঠা বসার কোনো প্রয়োজন তো নেই। তাহলে একটা দলের কথা একটা দল কিভাবে জানতেই পারে? তাহলে আগরতলা আপনার সিপিএম অফিসে কি হবে বিজেপি জানে কি? না। বিজেপির অফিসে কি হয় সিপিএম জানে কি? তাহলে উনি কিভাবে জানার কোনো প্রশ্ন নেই। তাহলে উনি কিভাবে জানেন? কোনটা? এই যে সীতারাম ইয়েচুরি বাবু কিভাবে জেনেছেন সোনিয়া গান্ধী আসবেন না? সীতারাম ইয়েচুরি নিশ্চয়ই জেনেছে। দিল্লিতে তো প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই করা হয় কে কোথায় যাবে, প্রধানমন্ত্রী সেদিন কোথায় যাবে না যাবে, কেমন সেটা তো না। সোনিয়া গান্ধী তো সরকারের পার্ট ছিলেন না, সোনিয়া গান্ধী তো দলের প্রধান। না যাই হোক, সোনিয়া গান্ধী দলের প্রধান হলেও দলীয় ভাবেই তো এটা মানে পিএমও থেকে ডিক্লেয়ার হবে না, এটা দলের তাদের 11 দলের থেকে করা হবে, কেমন এইটা হয়তো জেনেছে তো বলেছে, তাতে দোষেরটা কি হয়েছে? না, উনি দেখছেন যে এটা মানে আপনাদের সাথে সিপিএম এর ভারতীয় সম্পাদকের সাথে কোথাও না কোথাও সম্পর্ক ছিল। দেখলে অনেক কিছুই কথা দেখা যায়, কেমন তাদের মন্ত্রীরা এসে, বিজেপির মন্ত্রীরা এসে মানিক সরকারের সঙ্গে একরকম কথা বলবে, আবার জনসভায় আরেক রকম কথা বলবে, গালাগাল দেবে, কেমন, আর নাহলে বলবে না এখানে খুব ভালো করা হচ্ছে, ইয়ে করছে। এইবারই তো একটি এই যে কি তাদের মন্ত্রী এলেন আজকে, ধর্মেন্দ্র না কি জানি, তার ভাষণের এক সময় একটু বলে ফেলেছিলেন এই ভানুলাল শাহর সঙ্গে কি একটা বিষয় নিয়ে কথাবার্তা হলে ভালো কাজ করছিল এরকম বলে, তারপরে আবার ঘুরিয়ে নিয়ে ওই বলা শুরু করলো মানিক সরকারের উপর রোলার চালানো শুরু করলো। তাহলে ওই এই কথাটা হচ্ছে রাজনীতির পর্দার আড়ালেও কিছু হচ্ছে, এইসব বিষয় হয়, কেমন এইগুলি কথা না। কথা হচ্ছে ওনারা বলছেন বিজেপি এবার চাইছে ওই দিল্লির বিজেপি চাইছে সরকার পরিবর্তন হবে এখানে হয়ে যাবে, ওনারা চাইছেন পরিবর্তন করতে। কি বলে এখানে সরকারটাকে এরা কি সিপিএম এর সরকারই তো বলে, ওটা দিল্লিতে কি সরকার? বিজেপির সরকারই তো, বিজেপি তো মূল শক্তি, তো বিজেপির মূল শক্তি, বিজেপির হাতিয়ার হচ্ছে দিল্লির কেন্দ্রের সরকার, তো সে ব্যবহার করবে না এটাকে। উনি আবার বলছেন যে সরকারকে ব্যবহার করে না, কিন্তু শাসক দল চাইছে এখানে পরিবর্তন, আর এটা পরিবর্তন ব্যবহার যে করে তার নজির তো আমি দেখালাম, যে 1988 সালের নির্বাচনের আগে এটা কংগ্রেস করতো, আমি তো সেটা অস্বীকার করছি, সবাই করে। না, এখন কি কোথাও বিজেপি করেছে এমন আপনাদের এই সরকারের বিপক্ষে বৈমাতৃ সুলভ আচরণ? কোথায় এই রাজ্যের সরকারের বিরুদ্ধে কোথাও বিজেপি বৈমাতৃ সুলভ আচরণ করেছে? মানে বিজেপি সরকার, ওখানের কেন্দ্রীয় সরকার এইখানের রাজ্য সরকারের বিরুদ্ধে কোথাও বৈমাতৃ সুলভ আচরণ করেছে? ক্ষেত্রে যে সমস্ত নীতি নির্ধারণ করে তার মধ্যে থেকেই তো এটা ত্রিপুরার উপরও বর্তায়। তাহলে তো এটা সর্বভারতীয় ক্ষেত্রে একটা রাজ্যের জন্য বিশেষ করে, যেমন এইখানের মধ্যে এই প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার পর নীতি আয়োগ করলো, নীতি আয়োগ করার মধ্য দিয়ে যা অর্থ বরাদ্দ ত্রিপুরার জন্য করার দরকার ছিল, কেন সেটা তো করা হচ্ছে না। তাহলে সরকারকে ব্যবহার করছে ওনারা? নিশ্চয়ই ব্যবহার করছে। তাছাড়া এই এসটিএসসিদের জন্য যে সাবপ্লেন তৈরি করা হয়েছিল, সেই সাবপ্লেনের মধ্য দিয়ে যে তাদের ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত টাকা পয়সা দেওয়া হতো, আজকে পরিকল্পনা কমিশন তুলে দেওয়ার পর এটাও তো উঠিয়ে দেওয়া হলো। এই ক্ষেত্রে সবগুলো রাজ্যকে তো দেখা হচ্ছে, এখানে ত্রিপুরাকে আলাদা করে চিন্তা করছে? ত্রিপুরা যেহেতু আমাদের এর সাথে সরকার উৎখাতের সম্পর্ক কি? না, সরকার উৎখাতের ব্যাপারে বলছি না, সরকারকে কোথাও ব্যবহার করে টানাপোড়েনে ফেলার চেষ্টা। সরকারকে উৎখাত তো কে করবে? জনগণ করবে, কেউ করতে পারে না। এবার বিজেপি বলছে যে ওনারা কেন্দ্রীয় সরকার জোর জবরদস্তি করতে পারে, বাঁকা পথে চলতে পারে, কিন্তু এটা না, এটা হয় না।
না, সলিলবাবু, এটা পাকা পথে এখন চলছে কিনা, মানে আপনাদের উপর জোর জবরদস্তি হচ্ছে কিনা এই সরকারের উপর রাজ্যের? আমরা তো বলছি আমাদের রাজ্যের মধ্যে যে সমস্ত আর্থিক বিষয়ে সাহায্য করার দরকার সে বিষয়ে সাহায্য করছে না কেন্দ্রীয় সরকার। এটা তো দিনের আলো। আমি শুধু একটাই কথা বলবো বাবু। প্রথম কথা হচ্ছে সীতারাম ইয়েচুরির যে ব্যাপারটা বলেছেন সেটা ছিল 2013 সালের ঘটনা। আজকে 2017 সালে কংগ্রেস সীতারাম ইয়েচুরিজিকে রাজ্যসভায় পাঠানোর জন্য সিপিআইএম এর একাংশ যতটা না উৎসাহী, কংগ্রেস তার চেয়ে আরো বেশি উৎসাহী। এটা একদম ওপেন অ্যান্ড শার্ট কেস। তো দ্বিতীয় কিছু বলার নেই। দুই হচ্ছে, দেখুন, উনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা যখন আসেন, আমরা গভর্নেন্স এবং পলিটিক্স দুটোকে একসঙ্গে কখনো গুলিয়ে ফেলি না। যখন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে, সরকারের প্রতিনিধি হিসাবে আরেকটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা হয়, ডায়লগ হয়, তখন একদম আমাদের সেই গভর্নেন্সের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা হয়। এই লোকটাই যখন পলিটিক্যাল মঞ্চে আসবেন তখন পলিটিক্স হবে। ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্ট নিয়ে কখনো পলিটিক্স করে না। তারপরে দেখুন, কিছুদিন আগে অবরোধ হয়ে গেল, পথ অবরোধ। প্রথম শাসক দল কি বলছিলেন? পিএম ওর চক্রান্ত, আমাদের ডোনার মিনিস্টার জিতেন্দ্র সিং এর নাম জড়িয়ে দিলেন, ঠিক আছে। তারপরে যখন দেখলেন যে ঠেলার সামলানো যাচ্ছে না, মুখ্যমন্ত্রীজি বাড়িতে ফার্স্ট টাইম ইন লাইফ প্রেস মিট করে সেন্ট্রাল মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর সাহায্য চাইলেন। ফাইন, তারা গেছিল আইপিএফটির প্রতিনিধি দল। সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু কি বলেছেন জানেন? এই ঝামেলাটা আপনাদের রাজ্যে বসে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন, প্রয়োজনে রাজ্যপালের মধ্যস্থতায় কথা বলুন। রাজ্য সরকারের ম্যাটার, ল অ্যান্ড অর্ডারের ম্যাটার, এটা রোড ব্লক হয়ে আছে, আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু কেন্দ্রের সরকার যদি চাইতো, আমাদের যদি সেই রকম নেগেটিভ ইন্টেনশন থাকতো, তো কেন্দ্র সরকার চাইলে কিন্তু অন্যরকম ভাবে হস্তক্ষেপ করতে পারতো, কিন্তু আমরা তো করিনি। তো দেখুন, আপনাদের ইচ্ছা, সদিচ্ছা ছিল। আমাদের সদিচ্ছাটা ছিল 100%, বা এটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার, একটা স্টেটের ল অ্যান্ড অর্ডারে আমরা কেন মিছে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে যাবে? অভিযোগ তো ওনারা করছেন, আপনারা উপদ্রুত আইন একটা নিয়ে আসার জন্য প্ল্যান করছেন। আর এটাই তো বলছি, এটা তো সিপিএম এর ইউটার্ন না। প্রথমে যখন অবরোধ শুরু হবার আগে শাসক দল প্রেস মিট করে কি বলল? যে পিএম ওর চক্রান্ত, জিতেন্দ্র সিং এর চক্রান্ত। কিন্তু মুখ্যমন্ত্রীজি মানে মুখ্যমন্ত্রী হিসাবে, মানে মুখ্যমন্ত্রী যখন বললেন সরকারের প্রধান হিসাবে, উনি উল্টো স্বরাষ্ট্র মন্ত্রকের সাহায্য প্রার্থনা করলেন। উনি একটা বারের জন্য বলেননি তো যে পিএম ওর চক্রান্ত রয়েছে, জিতেন্দ্র সিং এর চক্রান্ত রয়েছে, একবারও বলেননি তো। তাহলে এসব বলে কি ওনারা রাজনৈতিক স্ট্যান্ড নিচ্ছেন? বললাম তো, মানে এদের মানে একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেছে যে সিপিএম দল এবং সরকারের মধ্যে একটা ফারাক রয়েছে ভাই। নাহলে দল বলছে পিএমও চক্রান্ত করছে, জিতেন্দ্র সিং চক্রান্ত করছে, এই দলেরই সরকারের প্রধান মুখ্যমন্ত্রীজি এবার হোম মিনিস্ট্রির সহায়তা চাইছেন। হ্যাঁ, কিন্তু হোম মিনিস্ট্রি ঠিক মতো করে সহায়তা করেছে কি করেনি? রাজ্যপালের মধ্যস্থতায় সেটাকে মানে একটা ঠিকঠাক করেছে। কিন্তু আজকে যদি চাইতো, কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতা কিন্তু আছে, স্পেশাল ক্ষমতা কিন্তু আছে রাজ্য সরকারের ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে হস্তক্ষেপ করা, বাট সেটা করেনি। কেন্দ্রের ল অ্যান্ড অর্ডার, আপনারা আগে অবরোধ তুলুন, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে তারপরে আপনারা দিল্লিতে আসুন, দেখা যাবে আলোচনা করে কি হয়। ঠিক আছে। তো ভারতীয় যেটা বলছি, উনার যে অভিজ্ঞতাটা আছে বামফ্রন্ট সরকারকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া, এগুলো হতে পারে। কংগ্রেসের জমানা হয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকারগুলোকে উৎখাত করা হয়েছে, উত্তরপ্রদেশে ওই কংগ্রেসের সময় তো করা হয়েছে। মানে কংগ্রেসের দ্বারা এখানে যদি সিপিএম, মানে এটা কিন্তু গভর্নেন্স অ্যাঙ্গেলে বলছি, ভারতীয় জনতা পার্টির সরকারগুলোও কিন্তু ভিকটিম হয়েছে। তাদের কেরলে ভিকটিম হয়েছে তাদের সরকার, 88-এ ভিকটিম যদিও আমরা হয়েছে, এগুলো ছিল কংগ্রেসের কালচার। বাট আমরা ভারতীয় জনতা পার্টি এখন ক্ষমতায় আছি, কেন্দ্রের সরকার কখনোই অবৈধভাবে ব্যাকডোর দিয়ে কোনো রকম ভাবে মানে একটা স্টেবল সিচুয়েশনকে কখনো ডিস্টেবিলাইজ করার মেন্টালিটি আমরা রাখি না। বাট আমাদের সেন্ট্রাল পার্টি 100% সিরিয়াস এই ত্রিপুরা রাজ্যের পরিবর্তনের জন্য। ত্রিপুরা রাজ্যের যারা বিরোধী মানসিকতার লোক আছেন, তাদের সেন্টিমেন্টের সঙ্গে 2013 সালের মতো আর কোনো ধরনের খেলোয়াড় করা হবে না। একদম আমরা সিরিয়াস, দিল্লি সিরিয়াস। ঠিক আছে, 1 মিনিট আছে স্যার, বলুন ওনার কি বলবেন এই বিষয়টা। এত কথার পরে 1 মিনিটে কি আর বলবো? না, আমরা শেষ পর্যায়ে আপনার জন্যই রেখেছি। এর আগে তো আমি বলেছি যে 1 মিনিটে ততটুকুই বলা যায় যে এদের পেছনে যেই রাজ্যে যে একটা নৈরাজ্য সৃষ্টি করার যে চক্রান্ত, তার পেছনে
আইপিএফটিকে ব্যবহার করা হচ্ছে এবং তার পেছনে বিজেপির হাত আছে, লম্বা হাত আছে, এটার মধ্যে কোনো রকম মানে সন্দেহের কোনো বাতাবরণ নেই। কারণ আইপিএফটি না, অভিযোগ আছে আপনারা ঘুরিয়ে ফিরে শুধু বিজেপিকে নিয়ে কথার মধ্যে কথা বললে তো 1 মিনিটও চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, বলুন। তারা পথ অবরোধ করলো কি ওই বড়গুড়াতে, কেমন সেই পাহাড়ের যে গন্ডগোল সেটা সমতলে নামিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হলো। তারপরে রাজ্যপালের ধমক খেয়ে সেখান থেকে ধর্ণা তুলতে বাধ্য হলো, কেমন? এই সমস্ত এইগুলি তো হচ্ছে ইতিহাস। মুখ্যমন্ত্রী কখনোই সাহায্য নেয়নি। মুখ্যমন্ত্রী বরং আমরা এই যে ইয়েটা হয়েছিল, পথ অবরোধ হয়েছিল, তার জন্য অনেক ধৈর্য ধরেছি। কখন ঠিক সময়ের মধ্যে আমি এখানেই একদিন বলেছিলাম যে উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, ঠিক সেই রকম অনুযায়ী নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কি বলেছে? মুখ্যমন্ত্রী বলেছে সাংবাদিক সম্মেলনের মধ্যে যে আমি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে আমি করেছি, অনুরোধ করেছি, ওরা গিয়ে বসে আছে ওখানে আপনাদের সঙ্গে কথা বলার জন্যে, সুতরাং আপনারা এদের সঙ্গে কথা বলুন, কথা বলে এই বিষয়টাকে ফার্স্ট করুন, আমাদের জানান। মুখ্যমন্ত্রীজি 11 দিন অব্দি মুখে কুলু পেটেছিলেন যে ভারতীয় জনতা পার্টি প্রেস মিট করেছে, আপনি যদি পদক্ষেপ না নেন ভাই আপনাকে অবরোধ করব। উনি তড়িঘড়ি তারপরে প্রেস মিট করেছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিরা আজকে উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। যারা দর্শক যারা দেখছেন আজকের নিউজ ভ্যানগার্ডের এই তর্ক যুক্তি গপ্প, সেখানে একটা বিষয় উঠে আসছে অতিথিদের কথায় যে অতিথিরা স্বীকার কত করুক বা না করুক, কিন্তু আমাদের প্রতিবেদন বলছে যে একটা কিন্তু রাজ্যের পরিবর্তন না প্রত্যাবর্তন, সেখানে কেন্দ্রীয় ভূমিকা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। ওই প্রতিবেদন সাপেক্ষে আমরা অতিথিদের ভাষ্য শুনছিলাম এবং সেখানে উঠে এসেছে অনেক তথ্য এবং বিষয়। দেখা যাক আগামী দিনে কি হয়। বর্তমানের অতীতের প্রেক্ষাপটে কি বর্তমান লেখা হবে নাকি অন্য কিছু, তা ভবিষ্যৎ বলবে এবং বর্তমান প্রেক্ষাপট তৈরি হবে ভবিষ্যতের কিনারায়। সুতরাং আমরা অপেক্ষা করব আগামী নির্বাচনের। এবং আজকের তর্ক যুক্তি গপ্প থেকে যেতে যেতে এটা বলতে হচ্ছে, কথা বলে নেতা, বিচার করে জনতা। জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি চন্দন, নমস্কার।